মানব টিভির পক্ষ থেকে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি সফল ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, প্রকৌশলী কামরুল হাসান আরিফ। বাংলাদেশে এবং এই ব্রিটেনে বাসা ভাড়া, ক্রয় বিক্রয় বা এই সংক্রান্ত যে সার্ভিসগুলো তারা দেন সেটি নিয়ে আমরা কথা বলবো। দেখি কি আছে তাদের সেবা, প্রত্যাশায়, পরিকল্পনায়, বাস্তবে এবং আগামীতে। কামরুল ভাই, আপনাদের এই সার্ভিসগুলো সম্পর্কে যদি একটু ডিটেলস বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদ ভাই আমাকে আজকে এর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি প্রকৌশলী, আমি এই দেশে আমার আর্কিটেকচার ফার্ম আছে। এই ফার্ম আমি 2012 সাল থেকে এটা রান করতেছি এবং আমি প্রপার্টির সাথে কনস্ট্যান্টলি জড়িত এই দেশে। তো এবং আমাদের একটা স্টেট এজেন্টও আছে ইংল্যান্ড বেসড। সো আমার মেইনলি কিউবিন স্টেট যেটা, এটা আসলে আমরা মূলত ওই প্রবাসী বাঙালি যারা আছেন আমাদের, ওনাদের অনেকেরই বাংলাদেশে দোকান, বাসা এবং সম্পত্তি আছে যেগুলো আসলে ওনারা ন্যায্য ভাড়াটাই পাচ্ছেন না, এবং ওনারা যে এত টাকা এখানে ইনভেস্ট করছেন বাংলাদেশে, ওটার কোনো বেনিফিট পাচ্ছেন না। তো ওইটার কথা চিন্তা করেই আসলে আমরা কিউবিন স্ট্রিটটা আসলে শুরু করছি। আপনার নতুন ব্যবসায় কমিউনিটি সার্ভিসের যে চিন্তা ভাবনা, এই জিনিসটা আপনার মনে কিভাবে আসলো, কখন আসলো এবং কি সার্ভিসটা আপনারা দিতে চান? আসলে আমি তো নিজে একজন প্রবাসী, ব্রিটিশ প্রবাসী বাংলাদেশি। আর ওই হিসাবে আমি যখন এটা দেখলাম যে আসলে আমাদের এখানে একটা বড় চাহিদা, আমাদের এখানে একটা বড় গ্যাপ, যেখানে আসলে প্রবাসী যারা, আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছি, যাদের সম্পত্তি বাংলাদেশে আছে, এই সম্পত্তিগুলো ওনারা কিন্তু আসলে বেনিফিটটা পাচ্ছেন না, ফাইন্যান্সিয়াল বেনিফিটটা পাচ্ছেন না, এবং রক্ষণাবেক্ষণ অনেক কষ্ট হচ্ছে ওনাদের। দেশে যাকেই দিচ্ছেন ওইটাকে আসলে ওইটার উপরে বেস করে আমরা চিন্তা করলাম যে আমরা যদি ইংল্যান্ড বেসড একটা কিছু করি, যেখানে ওনারা সহজে কমিউনিকেশন করতে পারবে ইংল্যান্ডের একটা কোম্পানির সাথে, ওই কথা চিন্তা করেই আসলে আমরা কিউবিন স্টেট কোম্পানিটা আসলে চালু করছি। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই দেশে মানুষ যেভাবে অভ্যস্ত আছে বাসা বাড়ি ভাড়া দেওয়া বা ক্রয় বিক্রয়ে একটা প্রফেশনাল সিস্টেম আছে, স্টেট এজেন্টগুলো যে সার্ভিসগুলো দেয়, আপনি এক্সাক্ট সেম সার্ভিসটা বাংলাদেশে দিতে চাইছেন? জি, আমরা এক্স্যাক্টলি সেম সার্ভিসটাই বাংলাদেশে দিতে যাচ্ছি। তার মানে এই ধারালো যে আমাদের প্রবাসীদের যাদের বাসা বাড়ি দেশে আছে, প্রপার্টি আছে, কেউ হয়তো অফিসের জন্য করছিলেন, কেউ হয়তো মার্কেট করার জন্য করছিলেন, ভাড়া দেওয়ার নিয়তে অথবা শখে, কিন্তু বছরের পর বছর এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না। এখন অনেকে হতাশ, এটা বিক্রি করে চলে আসতে চান, কারণ বাচ্চারা বাংলাদেশে যেতে চায় না। এইটাতে আপনারা কোন পার্টটা কিভাবে করবেন? বাসা ভাড়া একজনে কন্টিনিউ যদি করতে চায় তাহলে কি করবেন? বিক্রি করে দিতে চাইলে কি করবেন? কি আছে আপনাদের বাবা? আমি যদি একটু ডিটেইলে বলি আর কি, আমাদের এখানে মূলত 4টা সার্ভিস আমরা দিই। এর মধ্যে প্রথম যেটা হলো, এটা হলো আপনি যে বাসা ভাড়ার বিষয়টা, কারণ যেহেতু ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশে তার প্রপার্টি আছে, দোকান বলেন, বাসা বলেন, কিংবা কমার্শিয়াল যা কিছুই আছে, যে ওইটার রেন্ট যেটা আর কি আমরা দুইভাবে এটা করি। একটা হলো গ্যারান্টেড রেন্ট, যেটা হলো আপনার ভাড়াটি থাকুক আর না থাকুক ইংল্যান্ডের মতোই, আমরা মাসের নির্দিষ্ট ডেটে ওনাদের ভাড়াটা ওনাদের বাংলাদেশের ব্যাংকেও দিয়ে দিতে পারবো, কিংবা যদি আপনারা চাই যে ইংল্যান্ডের অফিস থেকে নিতে, ওইটার ব্যবস্থা আমাদের আছে। আর সেকেন্ডলি যদি কেউ বলে যে না, আমি গ্যারান্টেড রেন্ট না, আমি চাই শুধু আপনি ম্যানেজ করেন, যে আমাকে টেনেন্ট দেন, তাহলে আমরা ওনাদের বাসাটা ম্যানেজ করি। আর এটা হলো এই বাসার রেন্টিং এর সাইডটা আর কি। এখন আসেন আপনার বিক্রির ক্ষেত্রে, অনেকে আছে যে ফার্স্ট জেনারেশন অনেক শখ করে প্রপার্টিটা করছে, বা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, তারা আসলে বাংলাদেশে যায়ও না, ওনারা জানো না, এবং ওনারা এগুলো আসলে বিক্রি করতে চান, কিন্তু ওনাদের কোনো গাইডেন্স নাই। আপনার বিক্রিতে আসবো, ভাড়াটা যদি আরেকটু পরিষ্কার করে নেই, যেমন আপনাদের প্রতিষ্ঠান এই বাসা ভাড়া দেয়া, কাস্টমার কাছ থেকে পয়সা আদায় করা, বাড়িওয়ালাকে পয়সা দেওয়া দায়িত্বটা নিচ্ছে। ধরেন আপনি বললেন 2 মাস ভাড়াটা ছিল না, এরা এখান থেকে অনিশ্চিত থাকে, হয়তো ছিল হয়তো ছিল না, উনি ঠিক বললো কিনা। কাজেই আপনি যে ভাড়া দেওয়ার দায়িত্ব নিলেন,
আপনারা গ্যারান্টেড রেন্টেও দায়িত্বটাও নিতে পারতেছেন, জি জি জি, যাতে করে ভাড়াটি আছে কি নাই এটা ম্যাটার না, আপনারা পয়সা দিয়ে দিবেন। আর একজনে বললো না আমি আপনাদের সার্ভিস চার্জ যেটা দেওয়ার দিব, কিন্তু ভাড়াটি আপনারা কারে নিলেন, কোথায় নিবেন সেটা আমি জানতে চাই, এবং যখন আমার ভাড়াটি আছে আমি ভাড়া পেতে চাই। তার মানে ভাড়াটি যদি 1 মাস না থাকে ওই 1 মাসের ভাড়া উনি পাবে না। যে যে 5 মাস থাকলে, 7 মাস থাকলে বা বছরের পর বছর থাকলে ওটা নিয়মিত সে পাবে। এক ভাড়াটিয়া চলে যাওয়ার পরে উনি যদি দিতে না চায়, নাও দিতে পারে। বা অনেক সময় প্রবাসীরা মনে করে যে ঠিক আছে ভাড়াটিয়া দিছি, আমি দেশে যখন যাব 3 মাস আগে নোটিশ দিলাম, ভাড়াটিয়া চলে গেল, আমরা নিজেরা গিয়ে থাকলাম। এটাও অনেকে চায়। মানে এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে কিনা? আসলে ডিপেন্ড করে যে ওনাদের সাথে আমাদের টার্মস এন্ড কন্ডিশনটা কি রকম। উনি যদি বলে যে না, আমার বাসা দেওয়ার সময় বলে যে আমি নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশে থাকবো, ওই সময়টা যেন বাসাটা খালি থাকে, যদি এটা আমাদের জন্য ফিজিবল হয়ে থাকে অবশ্যই আমরা ওইটা ক্লোজের মধ্যে রাখবো। আর যেটা আমরা বললাম যে গ্যারান্টেড রেন্ট জিনিসটাই তো এরকম, বাসা খালি থাকুক আর ভাড়াটি থাকুক, ওনার সাথে আমরা যে রেন্টটা এগ্রি করবো ওইটা উনি মাস শেষে পেয়ে যাবে। এই যে আপনি বললেন যদি ফিজিবল থাকে, এটা তো একটা অনিশ্চিত কথা। মানে আপনি ফিজিবল বলতে কি বোঝাতে চাচ্ছেন? যে আপনি ভাড়াটিয়া পাইলেন না ওই সময়, যে ডিসেম্বরে চলে যাবে এরকম পাইলেন না, যে ভাড়া নেবে সে হয়তো 2 বছর 3 বছর মিনিমাম থাকতে চায়, এটা বোঝাতে চাচ্ছেন নাকি কি? না, এটা হলো আমরা ওই প্রপার্টিটা নিব কিনা না, কারণ এখানে অনেক সিচুয়েশন আছে। যেমন স্বাভাবিক একটা মানুষকে যদি হঠাৎ করে বলি যে আপনি নভেম্বরে চলে যান, এটা ওনার জন্য কনভিনিয়েন্ট না। ম্যাক্সিমাম ভালো ভাড়াটি যারা, তারা আসলে লং টার্মের জন্য একটা প্রপার্টি খুঁজে। তো আমাদের যেরকম ল্যান্ডলর্ডকে যেরকম আমরা গুরুত্ব দেই, আমাদের টেনেন্টগুলো কিন্তু আমরা বাছাই করি অবশ্যই। তো এই জন্য আসলে একটা টেনেন্টকে হুট করে আসলে বলে ফেলা, এটা আসলে ওই ধরনের লোক আসলে শর্ট টার্ম টেনেন্সি ছাড়া এটা সম্ভব না। তো আসলে মূলত আমরা এই জিনিসটাই ফোকাস করতে চাইছি যে এখানে এইটাই, মানে এটা হবে যে একজন যারা বাসা ভাড়া দিতে চায় আপনারা তাদের রিকোয়ারমেন্ট শুনবেন, ওখানকার বাস্তবতা তাদের বুঝাইয়া দিলেন যে হুট করে বাসা বাদ দেওয়া যাবে না, ভাড়াটিয়া বিদায় করা যাবে না, ওই আলোকে ডিসিশন নিতে হবে। তার 2টা প্রপার্টি থাকে বা 2টা অ্যাপার্টমেন্ট থাকে, একটা হয়তো তার নিজের লাগে রাখলো, সেটা হয়তো অস্থায়ীভাবে ভাড়া দিলেন, আর একটা হয়তো যারা রেগুলার মানে লং টাইমের জন্য নিতে চায় সেটাও। অর্থাৎ আপনারা ক্লায়েন্টের সুবিধা অসুবিধা বিবেচনায় রেখে আপনারা কাজটা করতে পারেন। ঠিক। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যেমন আপনি শিওর না কখন বাংলাদেশে যাবেন, জিনিসটা এরকমই হয়। আমরা আসলে এত প্ল্যান করে যেতে পারি না, বাট আমরা যেহেতু প্রপার্টিতে, আমরা তো একটা প্রপার্টি ম্যানেজ করি না, এখানে থাউজেন্ডস অফ প্রপার্টি থাকবে। তো আপনি যে ধরনের প্রপার্টি চান, আমরা ওই 1-2 মাসের জন্য আমরা হয়তো আমাদের কারেন্ট টেনেন্টকে শিফট করতে পারবো, অথবা আপনারা হয়তো আরো বেটার প্রপার্টিতে অ্যাকোমোডেট করতে পারবো। তো আসলে ফ্যাসিলিটি এখানে থাকবে। অনেকে আবার সমস্যা হলো যে সে কারো ভাড়াটিয়া এটা ভাবতে চায় না। আমাদের সিলেটিদের মাঝে একটু ইগো আছে যে আরেকজনের বাসায় ভাড়া থাকবে এটা চায় না, তার নিজের বাসায়। কিন্তু ঠিক আছে, যদি তার আগে জানা থাকে যে আমি 2 বছর পরে দেশে যাব, এইরকম একটা নির্দিষ্ট টাইম যদি বলে, তাহলে আপনি কাউকে ভাড়া দেওয়ার সময় আপনি বলতে পারলেন যে 2 বছর পরে আপনি ছেড়ে দিতে হবে, এটা করা যাবে, এটা করা যাবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে যদি 2 পক্ষ অনেস্ট হয়, সিনসিয়ার হয়, অনেক কিছু অ্যাডজাস্ট করা যায়। আর আমাদের দেশের বাস্তবতা অনেকে হয়তো জানেন না, আর এখানকার বাস্তবতা দেশের মানুষরা জানেন। আপনি একজন প্রবাসী এবং স্বদেশী, অর্থাৎ স্বদেশে ব্যবসা করছেন, প্রবাসী এবং নিজেরা থাকবেন ওইখানে, সেই হিসাবে এটা আশা করা যায় যে 2 পক্ষের মাঝে আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দর সমাধান বের করা। এখন আপনি আরেকটা সার্ভিসের কথা বলছিলেন যে কেনা বেচা, যারা বাসা বাড়ি বিক্রি করে ফেলতে চায়, কি আছে আপনাদের পরিকল্পনা? যে মনে করেন আপনি, যেমন আমি স্পেশালি 2nd জেনারেশন 3rd জেনারেশন, তারা কিন্তু বাংলাদেশ মুখী না, ওনারা মনে করতেছে যে বাংলাদেশটা ওনাদের জন্য কমফোর্টেবল না। তো আমি ওনাদেরকে ওই কমফোর্টটা দিতে চাচ্ছি যে আসলে বাংলাদেশে কমফোর্ট আছে। যদি উনি চান তাহলে আমরা ওনাকে গাইড করতে পারবো যে কমফোর্টটা কিভাবে করলে বাংলাদেশেও আসলে ভালো রিটার্ন পাওয়া যায়। তারপরে যদি কেউ বলে যে না, আমি আমার প্রপার্টিটা সেল করতে চাই, আমি চাই যে এখানে এসে করতে, ইনভেস্ট করতে, সেক্ষেত্রে আমরা ওনাকে সহযোগিতা করতে পারবো। যেমন ওনার যদি আইনি সহযোগিতা লাগে, পেপার ওয়ার্কস কি লাগবে, ওগুলো আমাদের লিগ্যাল টিম আছে, ওনারা হেল্প করবেন। প্লাস ওনাদেরকে আমরা সঠিক কারণ দুনিয়াটা তো এরকমই, কেউ একজন কিনবে আর কেউ একজন বিক্রি করবে। সো আমরা ওনাকে চেষ্টা করব তখনকার সময়ে মার্কেটে যেটা সব থেকে বেস্ট এবং ওনার সিচুয়েশনের উপরে বেস করে যেটা ভালো, ওই অনুযায়ী আমরা চেষ্টা করবো মার্কেটে হাইয়েস্ট প্রাইসে এটা সেল করতে। আচ্ছা, ধরেন আপনি কমফোর্টেবল করার জন্য তাদের উৎসাহিত করলেন, কি সেটা? দেশের তো অনেক সময় ল অ্যান্ড অর্ডার ভালো থাকে না, বাচ্চারা গেলে সেফ না,
সিকিউরিটির সমস্যা থাকে, ছাদাবাজ দান্দাবাজ থাকে, এইসবের ক্ষেত্রে আমি ধরেন আপনার এই অনুষ্ঠান যারা শুনছে তারাও আপনার ক্লায়েন্ট হতে পারেন, এইসব ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি বলে? আমি যেটা মনে করি, আমাদের তো এখানকার জেনারেশন আমরা যেটা দেখতেছি, অনেকে টার্কিতে মুভ করতেছে, অনেকে দুবাইতে মুভ করতেছে। আমার কথা হলো আসলে দুবাই টার্কি তো আমরা মুভ করবো, বাট ওয়াই নট ট্রাই বাংলাদেশ? যেহেতু বাংলাদেশ আমার নিজের, ওইখানে আসলে দুবাই টার্কি ঠিক আছে, স্টিল মানে বাংলাদেশে তো আমার কালচারালি আমরা জানি বাঙালি লোক কিরকম হয়, বাংলাদেশি মানুষ কিরকম। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ফ্রেন্ডলি, বাংলাদেশের মানুষ অনেক আত্মীয়তা পরায়ণ। তো ওই দিক থেকে চিন্তা করলে কিন্তু বাংলাদেশে সেটেল হওয়া ট্রাই করাটা উচিত। আমি মনে করি এটা আরো ইজিয়ার আমাদের জন্য। আর যেহেতু আপনার বাপ দাদা চাচা ফ্যামিলির সম্পত্তি এখানে আছে, এই জন্য আপনার ওখানে গিয়ে আবার বিল্ড করার কিছু নাই, অলরেডি সামথিং কিন্তু অলরেডি বিল্ড। কিন্তু যেটা হয়েছে দুটো প্রবলেম, একটা হলো দেখা যায় প্রবাসীদের তিক্ত অভিজ্ঞতা হলো যে আত্মীয় স্বজনের মাঝে কিছু লোকেরা আসলে দখল টহল করতে চায়। দখল করার জন্য হয়তো তারা কায়দা করে দখলে যায়, যেমন দেখা গেল যে পাড়ার এক মাস্তান সেই হাতে নিছে, ওই মাস্তানেই হুমকি দামকি দিয়ে ডিস্টার্ব করে, প্রকারান্তর ওরে নিয়ে সেই বাড়িটা দখল করতে চায়। চাচা বা মামা বা নিকট আত্মীয় ওই বাড়িটা ওনারা যেতে ছাড়ে, এবং এটা বিক্রি হয় না, বিকজ বিক্রি করে দেওয়ার জন্য ওনারা সেফ ফিল করে না, দেশে যেতে পারে না, ভালো কাস্টমার পায় না। এই ধরনের একটা প্রবলেম ছিল অতীতে। আমি জানি না 5 আগস্টের পরে এই যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব এখন রাষ্ট্র পরিচালনা করছেন, অনেক কিছু সম্ভাবনার কথা তারা বলছেন। এই অভিজ্ঞতা আপনি বলতে পারেন আমাদের যে সার্কামস্টেন্স কিরকম চেঞ্জ হয়েছে? আসলে আমি আমার নিজের কথাই বলি, আমি আগে দেশে 2-3 বার যাইতাম বছরে, আর এখন কিন্তু 5 আগস্টের পর আমি চলেই গেছি বাংলাদেশে। আমি আসলে বেশি বাংলাদেশেই থাকি। এর মেইন কারণই হলো ডক্টর ইউনূসের সরকার, যেটা আমরা যেটা ফিল করছি যে প্রবাসী অনেক দেশ থেকে, শুধু প্রবাসী বাঙালিরা না, অনেক বিদেশিরা কিন্তু বাংলাদেশে এখন অনেক ইনভেস্টমেন্ট নিয়ে যাচ্ছে। ওনারা কেন যাচ্ছে? কারণ ওনারা সেফ ফিল করতেছে, আমরা ফিল করতেছি অথবা বাংলাদেশে বড় একটা চেঞ্জ হবে। বাংলাদেশ দেখেন এখন ওয়ার্ল্ডের পাওয়ারফুল কান্ট্রির মধ্যে 47 হয়ে গেছে। এটা অনলি ফিউ মান্থের, দেখেন এর আগে কিন্তু বাংলাদেশ অনেক পিছনে ছিল। এই যে এই সপ্তাহে আমরা দেখলাম আন্তর্জাতিক সামিট, যেটা বিজনেস সামিট বাংলাদেশে হলো, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে বড় বড় সিইও মেধাবীরা, বড় বড় কর্পোরেট হাউসের মালিক বা প্রতিনিধিরা এসেছেন বাংলাদেশে, এবং তারা আপনার ডক্টর ইউনূসের পরিকল্পনা, বিশেষ করে বিদায় যে চেয়ারম্যান হয়েছেন আশিক চৌধুরী, তার উপস্থাপনায় মুগ্ধ। আপনি কি মনে করেন আমাদের নিউ জেনারেশন এইসব দেখে উদ্বুদ্ধ হতে পারে এবং দেশে তারা যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে? অফকোর্স, কারণ হলো যেমন আমি যেরকম আমার সাইড থেকে বলবো যে আমি যে নিজে বাংলাদেশে মুভ করি, আমি দেখতেছি যে বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, ওইখানে অনেক অপরচুনিটি আছে। আর বর্তমান যে সিচুয়েশন যেটা আমরা দেখলাম যে মানে প্রচুর কোম্পানি যাচ্ছে, অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ আগামী 10 বছর যেভাবে চলতেছে, বাংলাদেশ ভালো একটা ইকোনমিক অবস্থায় চলে যেতে পারে, যেমন মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো হয়তো আমরা হয়ে যেতে পারি আল্লাহ যদি চান। আর সেকেন্ডলি আমি যেটা মানে ফিল করতেছি যে এই বাংলাদেশের আইনের দিক দিয়েও বাংলাদেশ অনেক আগের থেকে অনেক বেটার, কারণ মানুষ কিন্তু এখন ফিল করতেছে, একটা স্বাধীন ফিল করতেছে বাংলাদেশে। আর সব থেকে বড় জিনিস হলো আমাদের সম্পদ হলো আমাদের মানুষ, আমাদের প্রচুর মানুষ, আমাদের প্রায় 18 কোটি মানুষ। এবং এই জন্য ওইখানে যা কিছুই আপনি করবেন, যে ইন্ডাস্ট্রি করবেন, এখানে কিন্তু কাস্টমার খোঁজার কিছু নাই, কাস্টমার ইজ এভরিওয়ান। সো এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। আর আমরা যারা সিলেটি, আমি নিজেও একজন সিলেটি হিসাবে আমি যেটা কইমো আপনারা সবরে, যে আপনার দেখো রিসেন্টলি স্টারলিং বাংলাদেশ হয়ে গেছে, স্টারলিংটা খেয়ে আনছি আমাদের সিলেটের ছেলে এমাদ সাহেব আমাদের সিলেটের, লাকিলি কিন্তু আমি ওই সেম স্কুলেই পড়ছি, উনি আমাদের সিনিয়র ছিল। তো এটা আমার সিলেট হিসেবে আমরা গর্ব যে মানুষ কোথায় চলে যাচ্ছে, আর আমরা কি এখনো কি পিছনে পড়ে থাকবো কিনা। তো আমার কথা হলো যে আমরা আপনাকে এইটা সুন্দর তথ্যভিত্তিক কথা বলছেন, এবং এটা সত্য যে সিলেটি এই যে খেরওয়াল আমাদের ইসব চৌধুরী গেল নাড়া দিয়েছে, এবং সে প্রবাসী এই প্রজন্মের ছেলে। ভাইয়ামাদ বাংলাদেশে যদিও পড়াশোনা করেছেন আপনার মতো, কিন্তু বিদেশে ছিলেন, অনেক অপরচুনিটি ছিল, অনেক ভালো জব ছিল, ইনকাম এবং নিরাপত্তা, কিন্তু তারা স্বদেশমুখী হয়েছেন এবং নাড়া দিয়েছেন। ইন্টারলিংক বাংলাদেশে সারা জাগিয়েছে, বা স্টারলিংক, তারপরে ধরেন আমাদের আশিক চৌধুরী একই অবস্থা। আমি যদি আপনাকে খুব খোলা মনে একটা প্রশ্ন করি,
যে আপনি স্বদেশ থেকে বিদেশে এলেন, আপনি দেশে বড় হয়ে এসেছেন, ওখানকার কালচার বুঝেন, কিন্তু আবার যখন আপনি দেশে গেলেন, একটা তো হলো স্বদেশ প্রীতি, দেশের প্রতি ভালোবাসা, রুটসের প্রতি টান, আর দেশে বড় হয়েছেন আপনার অন্যের চেয়ে বেশি টানবে, এটা ন্যাচারাল। কিন্তু অর্থনৈতিক বাস্তবতায় রিটার্নের যে ব্যাপারটা, এই বাস্তবতায় আপনি কি সত্যি এই দেশের আপনার পরের জেনারেশনকে দেশমুখী হতে বলেন? আপনার একবারে প্রকৃত অভিজ্ঞতা থেকে বলেন। আমি পার্সোনালি বলবো যে আসলে বাংলাদেশ আমাদের জন্য এখান থেকে ওই সেন্স ওয়ে বেটার, বিকজ ফাইন্যান্সিয়ালি এখানে কিন্তু ইংল্যান্ডের লাইফ অনেক স্ট্রেসফুল। সো আপনি যদি ওই দিকে চিন্তা করেন যে আমাদের যে স্কিল আছে, আমি যে স্কিল জেনারেশনের কথা বলতেছি, আমি যে কোনো মানুষকে বলতেছি না, যারা মনে করেন যে উনি স্কিল, ওনার কোনো একটা স্কিল আছে যেটা দেশে গিয়ে কাজে লাগানো যাবে, উনি দেশে গেলে অবশ্যই এখান থেকে 100 টাইমস বেটার করবে, কারণ ওনার অনেক বেশি অপরচুনিটি থাকবে। কারণ ইংল্যান্ড ইজ ডেভেলপড, কিংবা ইউরোপ আমেরিকা যে দেশই বলেন ইজ ডেভেলপড, আপনি কি ডেভেলপ করবেন এখানে? বাট বাংলাদেশে কিন্তু আমি যখন রাস্তায় হাঁটি দেখি অনেক গ্যাপ। আর আপনি যেটা বলতেছিলেন, আগেও বলছেন যে বাংলাদেশে যে একটা সমস্যা হইলে যে মানুষ মনে করেন অনেক সময় মিথ্যা কথাটা বলে, কিংবা অনেক সময় চালাকি করতে চায়, বাট আসলে আপনি যখন কারো চালাকি ধরে ফেলতে পারেন, এটা আসলে চালাকি না, আপনি মানুষকে কিভাবে ইউটিলাইজ করবেন এটা আপনি দেখতে হবে। যেমন বাংলাদেশ সব থেকে বিদেশিরা কেন যাচ্ছে, ওনারাও তো এটা জেনে যাচ্ছে যে বাংলাদেশে করাপশন আছে, বাট তারপরে দেখেন এখানে অনেক ফ্যাসিলিটি আছে। যেমন আপনি এখানে চিপ লেবার পাচ্ছেন, এটা হলো সব থেকে জিনিস, মানে যদিও লেবার এখন এক্সপেন্সিভ হচ্ছে, বাট স্টিল ইট ইজ ভেরি চিপ। আপনি একটা ড্রাইভার পাচ্ছেন 15,000 টাকা দিয়ে, একটা কাজের লোক পাচ্ছেন 10,000 টাকা দিয়ে, উইচ ইজ অনলি সারা মাস 24/7 সে আপনার জন্য কাজ করতেছে, আপনার সাথে লোক আসতেছে। এখানে দেখেন আমাদের ফ্যামিলির সবাই, আমার নিজের কথা বলো, আমার মা বাবা সবাই এখানে, আর আসলে টেকনিক্যালি যখন আমি বলি যে দেখা যায় যে আসলে টাইম নাই কারো, বাট বাংলাদেশে কিন্তু প্রচুর টাইম আছে। বাংলাদেশে সামান্য কিছু একটা ছোট ঘটনা যেন দেখা যাবে হান্ড্রেডস অফ পিপল একসাথে জড়ো হয়ে। সোশ্যালাইজিং এর ব্যাপারটা বাংলাদেশে খুবই ভালো। হ্যাঁ, কিছু আছে, মানুষ নাক গলা এটা করে ওইটা করে, বাট আপনি যদি ভালোর দিকটা দেখেন, সবকিছু তো খারাপ ভালো আছে, ভালো দিকটা দেখতে আমি মনে করি যে বাংলাদেশ হ্যাভ অপরচুনিটি। যেটা আসলে আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, ধরেন আপনাদের সাথে এখানকার প্রবাসীরা একটা ডিলে গেলেন, ইন্ডিভিজুয়ালি অথবা প্রাতিষ্ঠানিক, যে আমার 3টা বাসা আছে, আপনি ভাড়া দেন, ঠিক আছে, আমার পয়সাটা আমি সময় মতো যাতে পাই। কিন্তু এই বাড়িটা বাংলাদেশে যা হয়, ইন্ডিভিজুয়াল মানুষের হয়তো বড় এরকম কোম্পানি হয় নাই, আপনাদের মতো পরিকল্পনা করে কেউ করে নাই, কিন্তু কিছু ব্যবস্থা তো আছে জোড়াতালি দেওয়া। তো সেখানে ধরেন বললো যে 12 মাসের ভাড়া দিল, ছোট ছোট ইনিশিয়েটিভ হয়েছে অতীতে। পরে দেখা গেল বললো যে ঘরে কাজ করাইতে হবে, এত টাকা, মানে 6 মাসের পয়সা আবার এটা নিয়ে নিল। এই জায়গাটাতে এক ধরনের, মানে ওরা সত্য কিনা আমি জানি না, লোকজনের মুখে যেটা শুনি যে ওরা খামাখা ঠকছে, হয়তো 10 টাকার কাজ করাইছে, 20 টাকা বলছে, অর্থাৎ আসলে দিল 12 মাসের পয়সা, নিয়ে গেল 6 মাসের বা 4 মাসের। এই জায়গাটাতে আপনাদের অবস্থা, যখন আমরা গ্রান্টেড রেট নেব, ওখানে আমাদের যে আমি যেটা বললাম যে ফিজিবিলিটি অ্যানালাইসিস করে আমরা যখন যে এগ্রিমেন্টে গেলাম, অনেক সময় আছে যে মেইনটেনেন্সটাও আমরা নিয়ে নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে ওনাকে তো আমরা এখানে ইনভেস্ট করার কিছু নাই, মানে মেইনটেনেন্স আপনাদের দায়িত্বে নিয়ে। এখন মেজর কিছু আর্থ কোয়াক হয়ে গেল, বড় কিছু ভেঙে গেল, মনে করেন একটা ডিজাস্টার, তো আলাদা, এটা তো সবখানে আলাদা, ইন্স্যুরেন্স কোম্পানির আলাদা। মেইনটেনেন্সটা যদি আমরা নিয়ে নেই, সেক্ষেত্রে ওনাকে আমরা এই বিষয়ে আর কোনো ইনভয়েসও করবো না, এগুলো আমরা মেইনটেইন করব। আরো কিছু জিনিস আছে ধরেন, সেটাতে আপনারা কি করবেন, যেমন পাইপলাইন, বাথরুমের সাথে পানির যে লাইন, তারপরে মাটির তলে দিয়ে দেখা গেল হয়তো গ্যাস লাইন বা কারেন্ট লাইন আছে, ওইগুলো 5-10 বছর পরে কিন্তু নষ্ট হয়। আপনার সময় এটা ঘটে গেল, তো 10 বছর ধরে আপনারা কি এটা আগেই অ্যাসেস করবেন, নাকি ঘটলে আপনারা তাকে জানান? আমরা যখন একটা বাসা নেই, এটা কবে বিল্ড হয়েছে, হিস্ট্রিটা আগে জানি। আচ্ছা, ওই অনুযায়ী আসলে আমরা আগেই প্রোকেশন নিয়ে রাখি যে কখন কি লাগবে এবং এটা লাইফ স্প্যান কত। মানে আপনি নিজেও আর্কিটেক্ট, প্লাস আপনার তো টিম থাকবে, এরা এগুলো সব দেখে আগে একটা চিত্র তুলে ধরবে। জি, আমাদের নিজস্ব আর্কিটেকচার ফার্ম আছে, ইঞ্জিনিয়ার আছে, আমি নিজে ইঞ্জিনিয়ার। সো ওই হিসাবে এই জিনিসগুলো আসলে আমি, যেমন একটা বলে যে একটা ডাক্তার কিভাবে দেখে,
ডাক্তার আমাদেরকে দেখে যায়, আমাদের বডি চেক করে, মানে ডাক্তার যখন আপনার দিকে তাকায় সে কিন্তু উনি কিন্তু উপশিরা দেখে, শিরা দেখে, কিডনি দেখে, মানে যদিও আমরা দেখতে পারতেছি না সাধারণ মানুষ, ঠিকই দেখে। ঠিক এই কি একটা ইঞ্জিনিয়ার, সে কিন্তু একটা বাসা থেকে দাঁড়ালেই সে বুঝতে পারে যে এই বাসাতে কি প্রবলেম, কি হতে পারে। এখানে একটা ল্যান্ডে দাঁড়ালেই আমরা বুঝতে পারি এখান থেকে কি বের করে নিয়ে আসা। তিনটা সুইচ টিপা দিলেই বুঝতে পারবেন বিদ্যুতের লাইনের সমস্যা কোথায় আছে, কি থাকতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, যেহেতু আপনার প্রতিষ্ঠান একজন দুজন না, দেখা যাবে শতাধিক বা একসময় হাজার হাজার মানুষ আপনাদের সাথে অ্যাটাচ হবে, কেউ লন্ডনের, কেউ আমেরিকার, কেউ কানাডার, যেহেতু সফটওয়্যার বেসড আপনারা কাজ করবেন। যখন মানুষ বেশি হয়ে যাবে তখন আপনাদের সার্ভিসটা কোয়ালিটি, আপনাদের কোনো এই দেশে থাকা যত বেশি হয় তখন আরো ভালো স্টাফ নিয়ে আরো ওয়েল ইকুইপ থাকে, কিন্তু আমাদের দেশে ওই মানসিকতাটার অভাব। যদিও আপনি এখান থেকে গেছেন, আপনি কি এই দেশের স্টাইলে তখন আরো মোর স্টাফ, মোর কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন? আমরা অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছি জুপলার মতো, আমরা ক্লাউড বেস করতেছি। এই জন্য প্রত্যেকের নিজস্ব একটা পোর্টালের মতো থাকবে, উনি ওইখান থেকে ওই সার্ভিসটা পাবে। আর যেহেতু আমাদের একটা বিগ টিম কাজ করতেছে, যখনই আমরা একটা প্রপার্টি অ্যাড হয় আমরা সাথে সাথে কিন্তু ওইখানে জন্য কেয়ারটেকার রেডি করি। উই মেক শিওর যে আমাদের সুপারভাইজার, 4টা বাসা মিলে একটা সুপারভাইজার থাকে, উনি আবার 4টা কেয়ারটেকার ম্যানেজ করে। সো আমাদের ওই ফ্যাসিলিটিটা, টিমটা অলরেডি ইজ বিল্ট। যখন একটা ছোট প্রশ্ন আমি করতে চাই, ধরেন এটা অভিজ্ঞতা সংবাদপত্রের মানুষ হিসাবে যেগুলো মোকাবেলা করে বিভিন্ন ক্ষেত্রে, ধরেন বাংলাদেশের যে ব্যাংক হইলো এনআরবি ব্যাংক, এই এনআরবি ব্যাংকে বা ইসলামী ব্যাংক এক সময় এখানে খুব ভালো মার্কেটিং করেছিল, তখন প্রচুর ক্লায়েন্ট তাদের এখান থেকে হয়ে গেল যারা টাকা ডিপোজিট করে, যেটা করেছে। পরবর্তীতে কিছুটা সাফার করেছে, সেটা হলো ফোন করলে ওই বেটা হয়তো ঢাকায় কিংবা সিলেটে যে অফিসার আছে সে হয়তো তার বাড়ি অন্য ডিস্ট্রিক্টে, সে সিলেটিও জানে না, ইংরেজিও জানে না। তো শুদ্ধ ভাষায় বললে, মানে আমাদের সিলেটি এখানকার যারা প্রবাসী আছেন 90% যেহেতু সিলেটি মোর দেন দ্যাট, তারা যখন কথা বলেন সে বুঝাইতে পারে না, ইংরেজিতে বললে সে বুঝে না, এই ধরনের একটা প্রবলেম ছিল। এই গতকালকেই আমাদের ইকবাল আহমদবী, আমাদের এনআরবি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান, উনি ফান্ডের চেয়ারম্যানও ছিলেন, তো ওনাকে আমি এই প্রশ্নটা করেছিলাম। তিনি বলছেন যে ওনারা একবার সুনির্দিষ্ট স্টাফ থাকবে যারা আমাদের ভাষায় কথা বলবে, অর্থাৎ প্রবাসীরা হয় সিলেটি বলে না ইংরেজি বলে, এই দুইটা তার দখল থাকবে, এরকম সুনির্দিষ্ট স্টাফ থাকবে। আপনাদের কি এরকম থাকবে? যখন তো আমি নিজে সিলেটি হিসাবে আমি ওটা যে আপনি ফিল করতে একটা আপনার নিজের ঘর, এটা খালি আমরা অফিস নাই, এটা আপনার ঘর। আমরা যারা যারা স্টাফ থাকবা তারা 3টা ল্যাঙ্গুয়েজে মারতে পারেন, সিলেটি শুদ্ধ এবং ইংলিশে মারতে পারেন। সো এর লাগে আপনার এই জিনিসটা লিয়া প্রবলেম হইতো না, ইনশাল্লাহ আপনি ঘর ফিল করবা, হোম ফিল করবা। এখন আমি শেষ প্রশ্নটাতে যেতে চাই, যে কেনা বেচা, এই এখন ধরেন অনেকের আছে আসলে তার যাবার মতো লোক বাংলাদেশে নেই, যেমন ছেলেরা উচ্চশিক্ষিত হয়েছে, কর্পোরেট জব করে কিংবা সরকারি চাকরি করে, এই দেশের মেইন স্ট্রিমে চাকরি করে, তার আসলেই যাওয়ার সুযোগ নাই। আর বাবার মতো বয়স হয়ে গেছে, কেউ হয়তো একজন মারাই গেছেন, একজন আছেন, কোনো না কোনোভাবে এটা বিক্রি করতে পারলে যা কিছু পাইলে এটা নিয়ে আসতে চাই বাচ্চাদের জন্য অন্তত, বা কিছু চ্যারিটি করে বানানা বা বিয়ে করে, কিন্তু বিক্রি তো করতে হবে। কি আছে আপনাদের সহায়তার সুযোগ? যেমন মনে করেন প্রথমে আমি যেটা বললাম, আমাদের লিগ্যাল টিম আছে, লিগ্যাল টিমটা কিন্তু ওই যে অনেকের ক্ষেত্রে দেখা যায় ওনার পেপারসটা উনি তুলতে পারতেছে না, তো যেহেতু আমাদের লিগ্যাল টিম আছে আমরা প্রথমে ওনাকে সহযোগিতা করতে পারবো যে ওনার পেপারসগুলো যাতে অর্গানাইজ করা যায়। সামান্য একটা ফিস আমাদের লন্ডন অফিসে দিয়ে দিলে ওইটার মাধ্যমে যার যতটুকু পেপার লাগে বেসড অন দ্যাট, আসলে ডিপেন্ড করে কার কতটুকু পেপার লাগবে, ওই পেপারটা তো আমরা আগে অর্গানাইজ করতে হবে, তারপরে ওইখানে ওইটার ভ্যালুয়েশন করতে হবে, আমাদের ভ্যালু গিয়ে ওইটা চেক করবে যে বর্তমানে মার্কেট ভ্যালু কত। এই ভ্যালুয়েশনের জন্য আলাদা আপনার চার্জ করবেন না তো? না, এটার জন্য কোনো চার্জ না, এটা আমরা ফ্রি অফ চার্জ। আমরা ভিজিট করবো, ভিজিট করে বলবো যে ভাইয়া এটা আপনার প্রপার্টির ভ্যালু হইলো এত মার্কেটে, এবং যদি আপনি সেল করতে চান কুইকলি তাহলে এই প্রাইসেই সেল করলে বেটার হবে আপনার জন্য, আমরা ওনার গাইডও করবো। ইয়েস, এটা দরকার পড়ে যে ধরেন 10 বছর আগে এক দাম ছিল, এখন আরেক দাম, একসময় হয়তো আপ হয়েছে, পরে হয়তো ডাউন হয়েছে বা অনেক বেড়ে গেছে, এটা হয়তো ভাবতেছে না। আপনি অনেকে তাকে ঠকে ফেলে, যেমন ওই লোক জানে না 20 লাখ টাকা হয়ে গেছে ডিসিমিল, সে হয়তো কিনছিল 1 লাখ টাকায় ডিসিমিল, এখন 20 লাখ সে তো আশা করতেছে না। কিন্তু যদি দেখে যে আপনি মার্কেট প্রাইসটা দিচ্ছেন, টুমোর কেউ না কেউ তাকে বলবে, তখন সে হতাশ হবে, আমার সাথে প্রতারণা করছে। রিলায়েবল বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি হয় তাহলে অন্য মানুষকে তো সে নিজে, যেহেতু আমরা আসলে কোয়ালিটির দিকেই যাচ্ছি, আমাদের মেন উদ্দেশ্য হলো একটা কোয়ালিটি এবং একটা ব্র্যান্ড তৈরি করা, আর ওই জায়গা থেকে আসলে আমরা কম্প্রোমাইজ করব না এখানে, কারণ আমরা মেক শিওর করবো, কারণ
ব্যবসা তো একদিনের জন্য না। আজকে আপনাকে আমি করলাম, আপনার সার্ভিসটা দিলাম, আপনি কালকে আরো 10 জনকে বলবেন। আর আমাদের কমিউনিটি কিন্তু একটা সুবিধা হইলো এইটাই যে আমরা কিন্তু আমি আপনার কাছে আরো একটা বাড়তি জিনিস আশা করব, হুইচ ইজ আপনার মাঝে এই গুণটা আছে, আপনি সবসময় মানুষকে সেবা করেন, সেবাধর্মী কর্মকাণ্ডে আপনি যথেষ্ট সময় দেন। আপনারা এই ব্যবসাটাকে আপনারা কি প্রকৃত অর্থে প্রবাসীদের সেবার মানুষে, যে প্রবাসীরা যে সাফার করছে, এটা একটা সমাধান, এটাও কিন্তু প্রফেশনাল সেবা, কিন্তু এই ধরনের সেবার মানুষের সেবার ব্রত নিয়ে করছেন নাকি একেবারেই কমার্শিয়াল, মানে একেবারে? অনেস্টলি আমি নিজে যেহেতু প্রবাসী বাঙালি এবং ব্রিটিশ বাংলাদেশি প্রবাসী, আমি যেটা আমার ছোটবেলা থেকে দেখে আসতেছি, আমার আত্মীয় স্বজনরা এটা নিয়ে অনেক সাফার করছেন। ওই জায়গা থেকে আসলে মূলত বিজনেস তো অটোমেটিক্যালি আসে যখন আপনি কোয়ালিটি মেনটেন করেন, বাট আসলে এটা কমিউনিটির ওই সার্ভিসটা, এখানে একটা ওই সার্ভিসটা ইন্টেনশন নিয়েই আসলে আমাদের এই যাত্রাটা আর কি। আচ্ছা, ইটস এ গুড থিংস যে আপনি মানে সেবার মানুষই আসলে কাজটা শুরু করেছেন। যদিও সেবা দিতে হলেও আর একটা বিজনেস স্টাইল থাকতে হবে, প্রফেশনাল একটা সিস্টেম থাকতে হবে। হ্যাঁ, কারণ ওই কোয়ালিটি তো আমরা কম্প্রোমাইজ করতে পারবো না। ওই কোয়ালিটিটা ধরে রাখতে হলে মানে একটা তো মিনিমাম একটা কস্ট আছে, ওইটা শুধু। এই কেনা বেচার সাথে রিলেটেড একটা কথা, আপনারা এই সুযোগটা আছে কিনা? ধরেন অনেক মানুষ বিক্রি করবে, আবার কিছু মানুষ তো কিনতেও চায়। এখন যে ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে যারা দেশমুখী হচ্ছেন, তারাও তো ইনভেস্ট করতে চাইছেন। এই যে প্রবাসী বিনিয়োগকারীদের আহ্বান জানানো হচ্ছে, এই আহ্বানে সাড়া দিয়ে যারা যাবেন, এদের রিজনেবল প্রাইসে একজন প্রবাসী বিক্রি করবে, আরেকজন প্রবাসী কিনলো, তাহলে লেনদেনও কিন্তু এখানে হইতে পারতেছে। হ্যাঁ, প্রবাসী তো পয়সা দিবে, সে তার ইনকাম তো এখান থেকেই দেখাচ্ছে, সেটা দিতে পারে, বা সেটা তাদের পছন্দ মতোই হোক, এখানে হোক অথবা বাংলাদেশে। কিন্তু এদের মাঝে যদি আপনারা মিক্স অ্যান্ড ম্যাচ করে দিতে পারেন, তাহলে তো দুইজনই প্রবাসী সুবিধা অসুবিধা বুঝতেছে এবং একটা বিশ্বাসের জায়গা আছে এখানে। আপনারা কি এই যারা কিনতে চায় তাদের জন্য যথার্থ কোনো ভূমিকা রাখতে চান? আসলে এই যে বললাম, উই আর ট্রাইং টু বি ব্রিজ বিটুইন বায়ার এন্ড সেলার। এই যে এখানে যে শুধু সেলার বেনিফিট হবেন, বায়ার হবেন না, এরকম না। আমাদের কাছে অবশ্যই অনেক প্রপার্টি অলরেডি আছে এবং ফিউচারে আরো প্রপার্টি আসবে। মানে ওইখানে আসলে ইনভেস্টমেন্ট অপরচুনিটির মতো আসলে দুনিয়া তো এরকমই, একজন কিনতেছে আরেকজন বিক্রি করতেছে, একজনের প্রয়োজন শেষ হয়ে গেছে, এটা শুধু হাত বদল। তো আসলে ওই হাত বদলে আমাদের অবশ্যই প্রপার্টি পোর্টফোলিও আছে, ওনারা দেখবেন। কেউ তো মার্কেট প্রাইসের বাইরে গিয়ে কিনবেন না, সবাই তো চায় যে একটা কিছু কিনলে আমি মার্কেট ভ্যালু দিয়ে কিনবো কিংবা লাভে কিনবো। যখন একজন বিক্রি করে, ওনারও তো সেম মেন্টালিটি থাকে। আরেকটা টেকনিক্যাল আছে আমাদের দেশে, যেমন প্রায় দেখবেন আপনার চেকের মামলা আছে, দুই পক্ষের দোষ। চেক যে দেয় যে শুধু তার দোষ না, একজনে রাজি হইল যে আপনি ঠিক আছে 6 মাসে কয়েকটা চেক দিয়ে দেন, এই ডিপোজিটটা দেন, তারপরে চেক দিয়ে দেন। কিন্তু শেষে আবার দেখা গেল যে দিছে, কিন্তু সে 6টা চেক দিছে, হয়তো আগামী 3 বছর ক্লিয়ার হবে বিশ্বাস করে দিয়ে দিছে, কিন্তু 6 মাস পরে চেক ডিজনার করে মামলা দিয়ে দিল। এরকম প্রতারণাও আছে আমাদের দেশে এবং এটা মোটেও কম না, ব্যাপক। তা আবার ব্যাংক ফাইন্যান্সের অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে, ওইটা হইলে তো এই চেকটা দেওয়া লাগতো না। ব্যাংকে দিলে ব্যাংকে তো বেইমানি করবে না, খামোখা চেক ক্যাশ করতে দিয়া আর ফলসে আপনাকে ফেলে দেওয়া, এরপরে নেগোসিয়েশনে গিয়ে আবার ওই চেক, ঠিক আছে আপনার চেক ফেরত দিব, এত টাকা দিবেন বা এটা মাফ করে দিবেন। মানে এই জাতীয় কিছু ওয়ারি আমাদের মানুষের মাঝে আছে। এই ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্টের কোনো সুবিধা এবং এই ধরনের হেসাল না হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো অভিজ্ঞতা আপনাদের আছে কিনা? আসলে আমরা ওই সেক্টরটা আসলে এখনো কাজ করতেছি ওইটা নিয়ে, মানে ব্যাংকিং, বিভিন্ন ব্যাংকের সাথে আমরা বসছি। তো এখানে আসলে যেহেতু আমরা সিলেটের লোক, এখানে ইন্টারেস্ট এই জিনিসগুলো আমাদের একটু সফিস্টিকেটেড বিষয়। তো আমরা ইসলামী ব্যাংকগুলোর সাথে বসার চেষ্টা করতেছি এবং চেষ্টা করতেছি কেউ যদি বিনিয়োগের ক্ষেত্রে যদি ব্যাংক থেকে ফাইন্যান্সটা অ্যারেঞ্জ করা। আমি আপনাকে রেফারেন্সটা আবার আনি, একটু আগে বলছিলাম যেহেতু প্রবাসীদের, আপনারাও প্রবাসী। ইকবাল আহমদ আবি আমাদের বাঙালিদের অন্যতম সেরা ব্যবসায়ী, আপনি জানেন। এনআরবি ব্যাংকের ফাউন্ডার চেয়ারম্যান, আবার নতুন দায়িত্ব নিয়েছেন এই সরকারের সময় চেয়ারম্যান হিসাবে। তাকে আমি সেই প্রশ্নটা করেছি, তিনি বলছেন যে এই দেশে বা বাংলাদেশে যাদের সামর্থ্য আছে, অর্থাৎ পেমেন্ট দেওয়ার মতো রানিং ইনকাম আছে, এটা যদি থাকে তারা এই ক্ষেত্রে ফাইন্যান্স করতে রাজি আছেন এবং এই ধরনের ডেলে সাজাচ্ছেন। তাহলে তো আপনার ধরেন একটা সম্ভাবনা
একেবারে দৃশ্যমান চোখের সামনে আছে, আর প্লাস অন্য ব্যাংকগুলো তো আছে, এবং বিশেষত ভালো ব্যাংক ইসলামী ব্যাংকে একসময় যে এই সাপোর্ট করবার পরিকল্পনা তাদের ছিল, নতুন ব্যবস্থাপনায় প্রবাসীদের জন্য তো সরকার অনেক ফ্যাসিলিটি নিয়ে আসতেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখানে জড়িত আছে। অনেক এবং আশিক চৌধুরী যেটা বললেন, ওয়ান স্টপ সলিউশন উনি দিতে চান, যে আপনার লাইসেন্সিং থেকে শুরু করে আপনার অন্যান্য সুযোগ সুবিধা এইগুলা এক জায়গায় বিডার অফিস থেকে আপনারা সবকিছু পাবেন। তো এইটা যদি আপনার সরকারের সাথে লিয়াজও করে সবকিছু জেনে নিয়ে সার্ভিসটা দিতে চান, তাইলে আপনারা হয়তো ভালো করবেন। আমাদের ওইটাই টার্গেট, আমরা চাচ্ছি যে ব্রিটিশ হাই কমিশনের সাথে সামহাও কানেক্ট করতে পারি কিনা, ওইটা করতে পারলে হয়তো বা মানুষের যে ট্রাস্টের জায়গাটা ওইটা আরেকটু স্ট্রং হয়ে যাবে, এবং আশা করি আরো বেশি সার্ভিস দিতে পারবো আমরা ইনশাআল্লাহ এটা করলে। আমরা আশা করি আপনারা আমাদের এই প্রবাসীদের এই দীর্ঘ দিনের এই যাতনা যন্ত্রণা, নিজের কষ্টে সৃষ্টে তৈরি করা সম্পদ, এইগুলো যাতে ব্যাহত না হয়ে যায়, এই ক্ষেত্রে আপনারা একটা ভালো ভূমিকা রাখবেন। জি ইনশাআল্লাহ। আমি ফাইনালি আমাদের স্পেশালি যেহেতু আমরা এখানে বেশি সিলেটের মানুষ, তার কাছে আমি ওটাই কইমু যে আমরা অফিস আওকা, আমরা লন্ডন অফিসের এলএম পার্ক, আর বাংলাদেশ অফিস আমরা দুই জায়গাতে আছে, একটা হলো জিন্দাবাজার আর একটা হলো